আমরা যদি দেখি আধিপত্যবাদ কারা হয়, তাহলে আধিপত্যবাদ হয় সংগঠন। আমরা দেখেছি আওয়ামী লীগকে, এবং এখনো এই মুহূর্তে এসে আমরা বলতে পারি অনেক সংগঠনই আধিপত্যবাদের সেই চরিত্রের দিকে নিজেদেরকে নিয়ে যাওয়ার একটা হীন চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র নির্বাচন হয়ে গেছে 12 তারিখে, 12ই ফেব্রুয়ারিতে। এরপরে অলরেডি বাংলাদেশে শুধু বিরোধী দলীয় এরকম একাধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। 12 তারিখে নির্বাচনের পরে আমরা সেই দৃশ্যগুলো আরো বেশি দেখতে পাচ্ছি। বিগত আমি দুঃশাসনের সময় যেভাবে দেখে আসছি, তার যাত্রাটা এখন আবার নতুন করে শুরু হয়েছে। এবং আমরা এটা দেখব খুব শর্ট টাইমের ভিতরেই, যে অনেক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, টিচার বিভিন্ন দায়িত্বে ছিল, সেই জায়গা থেকে সে সকল টিচারদেরকে সরিয়ে দেওয়া হবে। শুধুমাত্র দলীয় টিচার যারা, তাদেরকেই নিয়োগ দেওয়া হবে, এবং এটা খুব শর্ট টাইমের ভিতরে ঘটবে বা ঘটতে চলমান আছে। কাজেই যদি আমরা ক্যাম্পাসের টিচারদেরকে সক্ষম করতে চাই বা প্রশাসনকে নিরপেক্ষ করতে চাই, তার জন্য কি ধরনের করণীয় হতে পারে, সেই বিষয়টা আমার মনে হয় যে ছাত্র রাজনীতির ক্ষেত্রে যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয়, ছাত্র সংগঠন যদি নিরপেক্ষভাবে কাজ করেন, অর্থাৎ কোনো দলীয় লিজুর ব্যক্তি বা অন্যের অধীনস্থতা থেকে বের হয়ে এসে সেক্ষেত্রে আর্থিকভাবে সচ্ছলতার জন্য এখন যেভাবে আমরা দেখি আমাদের বিভিন্ন সংগঠনকে, আমাদের বন্ধু সংগঠনদেরকে চাঁদাবাজি করতে, সেটা বন্ধ করে আর্থিকভাবে সচ্ছল হওয়ার ওয়েটা কি হবে। যেহেতু বিভিন্ন ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে কাজ করেন, তাহলে সেই ক্যাম্পাসের কোনো কারণেই যদি দ্বন্দ্ব সংগঠিত হয়, আমরা যে ধরনের আন্দোলনের সংস্কার চাই, আমরা যে ধরনের ছাত্র রাজনীতির সংস্কার চাই, সেখানে দ্বন্দ্ব থাকবে না। কিন্তু যদি দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্বের নিরসনের জন্য কারা ভূমিকা রাখবেন? প্রশাসন, ক্যাম্পাসের প্রশাসন, না অন্য কোনো তৃতীয় পক্ষ বা কে রাখবে? তার একটা কাঠামো প্রয়োজন, যে কাঠামো হলো সমস্যা সমাধানের জন্য ভূমিকা রাখবেন। বিদেশে বা ইন্টারন্যাশনালি বিভিন্ন ক্যাম্পাসে, যে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি ওইভাবে না হলেও ছাত্র রাজনীতির চর্চা আছে, এবং বিভিন্ন ইস্যু নিয়ে তারা কাজ করে থাকেন, ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে, বিভিন্ন ক্রাইসিস নিয়ে কাজ করে থাকেন। তো সেই ধরনের কার্যক্রমের সাথে বাংলাদেশের ছাত্র রাজনীতির একটা তুলনামূলক বক্তব্য আসা প্রয়োজন বলে আমি মনে করি। পেশি শক্তি প্রদর্শন এবং আধিপত্যবাদ নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই, খুবই সংক্ষিপ্ত। আমরা পেশি শক্তি বা আধিপত্যবাদ হতে দেখেছি আমাদের দেশে। আধিপত্যবাদ কারা হয়? আধিপত্যবাদ আমরা আমাদের দৃষ্টি দিয়ে যদি দেখি, তাহলে এখন আধিপত্যবাদ হলো এক দেশের শাসককে আরেক দেশে উঠায় নিয়ে চলে যাওয়া, এক দেশের শাসককে সরাসরি হত্যা করা, অথবা এটা হলো ইন্টারন্যাশনালি আধিপত্যবাদ। অথবা আমরা যদি আমাদের দেশের পার্সপেক্টিভে দেখি, তাহলে আধিপত্যবাদ হয় ব্যক্তি। আমরা দেখেছি হাসিনাকে আধিপত্যবাদ, তার যে আধিপত্যের নগ্ন হস্তক্ষেপ পুরো জাতিকে বিষিয়ে তুলেছিল, জাতিকে একদম হত্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা যদি দেখি আধিপত্যবাদ কারা হয়, তাহলে আধিপত্যবাদ হয় সংগঠন। আমরা দেখেছি আওয়ামী লীগকে, এবং এখনো এই মুহূর্তে এসে আমরা বলতে পারি অনেক সংগঠনই আধিপত্যবাদের সেই চরিত্রের দিকে নিজেদেরকে নিয়ে যাওয়ার একটা হীন চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা হলো আধিপত্যবাদ। কাজে যারা আধিপত্যবাদ হন, যারা পেশি শক্তির প্রয়োগ করেন, তারা নিগৃহীত হন, দেশান্তরিত হন। আমরা যদি বলি 11ই মার্চ 1982 সালে সর্বপ্রথম পেশি শক্তির মাধ্যমে ক্যাম্পাসে ছাত্র হত্যার যাত্রা শুরু হয়েছিল। সেই হত্যার শিকার হয়েছিল ইসলামী ছাত্র শিবিরের 4 জন জনশক্তি, এবং অসংখ্য অগণিত ছাত্র জনতা সেদিন আহত হয়েছিল। কি কারণে আধিপত্যবাদ হয়, এর 4-5টা কথা আমি খুব শর্ট বলতে চাই। আধিপত্যবাদ হয় তখনই, বা পেশি শক্তির প্রয়োগ তখনই হয়, যখন যে সকল ছাত্র সংগঠন বা রাজনৈতিক দলগুলা তারা তাদের আদর্শিক চর্চার জায়গাটাকে সুনির্দিষ্টভাবে গ্রহণ করতে ব্যর্থ হয়। অর্থাৎ যাদের আদর্শ সুনির্দিষ্ট নয়, এবং সুনির্দিষ্ট আদর্শ না থাকার কারণে তারা তাদের আদর্শ মনে করেন ক্ষমতা, তারা আদর্শ মনে করেন পেশি শক্তি প্রয়োগের মাধ্যমে, এক কথায় যদি বলি মাসেল পাওয়ারকে প্রয়োগ করার মাধ্যমে তারা আধিপত্যবাদ এবং পেশি শক্তির যে প্রয়োগ সেটা করে থাকে। কাজে আমাদের সে ছাত্র রাজনীতিতে আমরা যদি দেখি, তাহলে এটা দেখতে পাই যে আদর্শিক ছাত্র সংগঠন হয়ে গড়ে ওঠা, এই জায়গায় আমাদের চরম একটা ঘাটতি আছে, এবং প্রচুর আমরা দেখি যে গ্যাপ। কাজে এই গ্যাপটা তখনই পূরণ হবে যখন আদর্শকে আমরা গ্রহণ করব। শুধুমাত্র নির্বাচন হয়ে গেছে
12 তারিখে 12ই ফেব্রুয়ারিতে। এরপরে অলরেডি বাংলাদেশে শুধু বিরোধী দলীয় এরকম একাধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে, এবং আমরা গতকালকেও দেখেছি একজন ব্যক্তি মারা গিয়েছে যিনি হলেন বিরোধী দল হিসেবে মাঠে ময়দানে ভূমিকা রাখতেছিলেন। ক্যাম্পাসে একই, বিভিন্ন ক্যাম্পাসে আবার আগের মতোই চরিত্র ফিরে আসা হয়েছে, শুধুমাত্র নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য একটা অসম প্রতিযোগিতা তারা করে যাচ্ছে। রাজনৈতিক সংস্কৃতির প্রভাব, অর্থাৎ এটা হলো আমি মনে করি বাংলাদেশের ছাত্র রাজনীতির আধিপত্য এবং পেশি শক্তি প্রয়োগের যে কালচার, এটা গড়ে ওঠার মূল জায়গা হলো বাংলাদেশের ছাত্র রাজনীতিতে বড়দের রাজনীতি দ্বারা প্রভাবিত হওয়া, যেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে অন্যদের বড়দের এক কথাই বলি যে জাতীয় রাজনীতি যে সকল দল করে থাকেন সেই সকল দলের ব্যক্তিদেরকে প্রোটোকল দেয়া, সে দলের ব্যক্তিদেরকে প্রতিষ্ঠিত করা, সে সকল দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য ছাত্র নেতাদেরকে স্পষ্ট মাঠে থাকা, আর এর জন্য বিরোধী যে ছাত্র সংগঠন বা সমমনা ছাত্র সংগঠন বা অন্য ছাত্র সংগঠনের প্রতি নগ্ন হস্তক্ষেপ, পেশি শক্তির প্রয়োগ এবং আধিপত্যে বাস্তবায়নের জন্য বিভিন্ন রকমের কর্মকাণ্ড করে থাকেন। কাজেই আমরা যদি এই যে জাতীয় রাজনীতির যে নগ্ন হস্তক্ষেপ ছাত্র সংগঠনগুলো থেকে যদি আমরা উঠায় নিতে পারি, এই কালচারটা যদি আমরা সবাই বাংলাদেশের রাজনীতিতে যদি আমরা শুরু করতে পারি, তাহলে আমি মনে করি যে এই জায়গায় অবশ্যই পেশি শক্তি এবং আধিপত্যের এই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। সংগঠন যে বিষয়টাকে বেশি ফোকাস করার কথা ছিল, যেমন মেধা, নৈতিকতা এবং সাংগঠনিক প্রজ্ঞা এবং উদার মানসিকতা পোষণ করেন সকল রাজনৈতিক সংগঠনের সাথে নিয়ে চলার মানসিকতা যাদের আছে, এরকম নেতৃত্ব তৈরির ক্ষেত্রে চরম একটি ঘাটতি আমরা দেখতে পাই, যার কারণেই আমরা দেখতে পাচ্ছি যে পেশি শক্তি বা আধিপত্য শক্তির বিস্তার ঘটছে এবং ছাত্র জনতা এখানে বঞ্চিত হচ্ছে। সর্বশেষ, শিক্ষার গুণগত মানের অসঙ্গতি, যেখানে এই কথাটা প্রবন্ধে খুব চমৎকারভাবে এসেছে। আমরা এইটা প্রত্যাশা করি ইসলামী ছাত্র শিবির যখন 5 আগস্টের পরে বিভিন্ন ক্যাম্পাসে তাদের কার্যক্রমকে মিডিয়ায় নিয়ে আসতেছিলেন, তখন আমরা এই বিষয়টাকে দেখেছি যে আমাদেরকে বারবার প্রশ্ন করা হচ্ছিল যে ছাত্র শিবির ছাত্র রাজনীতিতে কী কী সংস্কার নিয়ে আসছে। আমাদের বক্তব্য ছিল এরকম যে ছাত্র শিবির ছাত্র রাজনীতির সংস্কার যতটুকু প্রয়োজন, ছাত্র শিবিরকে যদি ওপেন রাজনীতিতে অ্যাক্সেস দেওয়া হয়, অর্থাৎ হাসিনাদের চরিত্র যদি না আসে, তাহলে ছাত্র শিবিরের রাজনীতি চর্চার ক্ষেত্রে কোনো সংস্কার প্রয়োজন না। ছাত্র শিবির যেদিন যাত্রা শুরু করেছে সেদিন ছাত্রদেরকে নিয়ে যে ধরনের কর্মসূচি হওয়া উচিত সেটাকে ধারণ করে কর্মসূচি সেট করেছে। শিক্ষার এত বেশি অসঙ্গতি যে ক্লাস না করলেও যুগের পর যুগ আমরা এরকম দেখেছি দৃশ্য যে একটা